আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা আজকে সাহিত্য নিয়ে একটু দেখার চেষ্টা করব, বাংলা সাহিত্য। আচ্ছা, এখন সাহিত্য আসলে বাংলা ভাষা আমরা সবাই জানি যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত, তাই না? আবার ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর আবার দুইটা শাখা আছে, একটা হইতেছে কেন্তুম আর একটা হইতেছে শতম। আর এই যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর এই যে একটা পার্ট, সেটা হইতেছে শতম। এই শতম শাখা থেকেই কিন্তু আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এরপরে বাংলা ভাষার যে আদি অধিবাসীরা আছে বা আগের যারা আমাদের পূর্বপুরুষ অধিবাসীরা আছে, তারা অস্টিক ভাষাভাষী ছিল। তারপরে বাংলা ভাষার উদ্ভবও ঘটছে প্রাকৃত ভাষা থেকে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের বলছিল গৌড় অপভ্রংশ থেকে উদ্ভব হয়েছে। তারপরে আবার বাংলা লিপির যে উদ্ভব ঘটছে, বাংলা লিপি যেটাকে বলা হয় ব্রাহ্মী লিপি। ঠিক আছে, মনে রাখতে পারবেন কিভাবে? বাংলা লিপি, ব্রাহ্মী লিপি, এভাবে মনে রাখা যাবে। আর বাংলা সাহিত্যের যুগ বিভাজন, বাংলা সাহিত্যকে বেসিক্যালি তিনটা যুগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন যুগ 650 থেকে 1200। তারপরে মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। মধ্যযুগের মধ্যে আবার দুইটা যুগ সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্ধকার যুগ আর শ্রী চৈতন্য যুগ। অন্ধকার যুগটা শুরু হয়েছে 1201 থেকে 1350। আর শ্রী চৈতন্য যুগ শুরু হয়েছে 1501 থেকে 1600। আবার মধ্যযুগ আর আধুনিক যুগের মাঝামাঝিতে একটা সময় ঘটে গেছে, সেটাকে আবার বলা হইতেছে যুগ সন্ধিক্ষণের যে যুগটা। সে যুগ সন্ধিক্ষণের যুগ হয়েছে 1760 থেকে 1860 পর্যন্ত। এরপরে আধুনিকে যে আমরা চলে আসি, আধুনিকে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত যে চলে আসা, সেটাকে আধুনিক যুগ বলা হয়। তাহলে বেসিক্যালি যুগ তিনটা, প্রাচীন, মধ্যযুগ আর আধুনিক যুগ। আর মাঝখানে তিনটা যুগ আপনাদের সবচেয়ে বেশি পড়তে হবে: অন্ধকার যুগ, শ্রী চৈতন্য যুগ আর যুগ সন্ধিক্ষণ। এখন এগুলা সালগুলা দোস্ত, মনে শোনা রাখবেন। যাবে কথা? হ্যাঁ দোস্ত, আরে আচ্ছা, এখন যুগের মধ্যে যে সালগুলা বললাম সেটা আর কি একটু মনে রাখবেন। তারপরে আরেকটা কোশ্চেন আসে, বাংলা সাহিত্যের কোন সময়টাকে স্বর্ণযুগ বা সুবর্ণ যুগ বলে? সেটা মনে রাখবেন, চৈতন্য পরবর্তী যুগ। ঠিক আছে। আর বাংলা সাহিত্যের আদি প্রাচীনতম নিদর্শন তো চর্যাপদ। তারপরে মধ্যযুগের কবি বা প্রাচীনতম যে নিদর্শন, বাংলা সাহিত্যের মধ্যযুগের বা আদি বা প্রাচীনতম নিদর্শন, এটার মধ্যে কিন্তু কনফিউশন আছে। বাংলা সাহিত্যের আদি বা প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি বা প্রাচীন নিদর্শন হইতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তারপর বাংলা সাহিত্যের যে প্রাচীনতম শাখা, সেটা হইতেছে বলা হয় কাব্যকে। আর লোক সাহিত্যের প্রাচীনতম শাখাকে বলা হইতেছে ছড়া। তারপরে বাংলা সাহিত্যের যে গদ্যের প্রচলন কিন্তু শুরু হয়েছে আধুনিক যুগে। তারপর আমরা আলাওলের নাম অনেক শুনে আছি। আলাওল এটা কিন্তু মধ্যযুগের একজন কবি। আর আধুনিক যুগের সব থেকে শ্রেষ্ঠ কবি যাকে বলা হয় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর চণ্ডীদাস, এ কিন্তু মধ্যযুগের কবি। তারপরে মীর মশাররফ হোসেন 19 শতকের শেষ দিকে কিন্তু তার বাংলা সাহিত্যের যে ইতিহাসের যে রচনা তখন শুরু করেন। তারপরে বাংলা সাহিত্যের যে মহাকাব্য, মহাকাব্যর যে সূচনা শুরু হয়েছে, সেটা বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। তারপরে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার একেবারে প্রথম দিকের কবি হইতে শাহ মোহাম্মদ সগীর। তারপর রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম গ্রন্থটা যদি আমরা বলি, ইউসুফ জলেখা। ঠিক আছে। তারপরে বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক আমাদের বাংলাদেশে, সেটাকে বলা হয় আশরাফ সিদ্দিকী। তারপর রূপকথা সংগ্রহ করছে হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তার সব থেকে ফেমাস একটা হইতেছে ঠাকুমার ঝুলি। ঠিক আছে। তবে ইয়ং বেল, এরপর আসেন ইয়ং বেলটা গুরুত্বপূর্ণ। আমি ইয়ং বেল সম্পর্কে যদি কয়েকটা লাইন বলার চেষ্টা করি। কলকাতার হিন্দু কলেজের কে শিক্ষক ছিল, তাই না? হেনরি ডি রোজিও। ডি রোজিও এর অনুসারী যারা ছিল তাদেরকে বলা হয় ইয়ং বেলের। ঠিক আছে। এই বাঙালি যুবকরা ছিল কি কলকাতার একেবারে আপনার মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। 1831 সালে ইয়ং বেল আসলে আত্মপ্রকাশ ঘোষণা করে। ইয়ং বেলের মুখপাত্র একটা পত্রিকার নাম আছে, সেটা কিন্তু আসে অনেক সময়। সে মুখপাত্র পত্রিকাটার নাম হইতেছে জ্ঞানান্বেষণ। জ্ঞানান্বেষণ। ঠিক আছে। তারপর মোহামেডান লিটারেরি সোসাইটি, এটা কে প্রতিষ্ঠা করছেন? নবাব আব্দুল লতিফ। এটা মুসলিম সাহিত্য সমিতি। ঠিক আছে। এটার মূল উদ্দেশ্য কি ছিল? মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া। আর মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা হয় 1863-তে। তারপরে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা হয় 1895। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠা হয় 1911।
ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হয় 1926। এই তিনটার মধ্যে কিন্তু কনফিউশন লাগে। বঙ্গীয় সাহিত্য পরিষদ 1895, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি 1911, আর ঢাকা মুসলিম সাহিত্য সমাজ 1926। তারপরে মুক্তবধির লেখকদের একটা সংগঠন ছিল, সেটার নাম ছিল হইতেছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, যেটা একটু আগে আমি বললাম 1926 সালে প্রতিষ্ঠা হয়েছে। আর এই ঢাকা মুসলিম সাহিত্য সমাজের একটা পত্রিকা ছিল, মুখপাত্র ছিল পত্রিকা, সেটার নাম হচ্ছে শিখা পত্রিকা। ঠিক আছে। তারপরে আমরা আমাদের যে মানে আর কি সংস্কৃত ডিপার্টমেন্ট আছে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই সংস্কৃত, এটার চর্চা কিন্তু বা বিকাশ ঘটছে হইতেছে একটা আমলে, সেটাকে বলা হয় সেন আমল। ঠিক আছে, সেন আমল, সেন আমল থেকে প্রতিষ্ঠা হয়। তারপরে আমরা এরকম আরো কোশ্চেন আসে, যেমন গীত গোবিন্দ কোন ভাষায় রচিত, সংস্কৃত ভাষায়। তারপর জয়দেব কোন রাজসভার কবি, যেমন রাজা লক্ষণ সেনের। তারপরে প্রাচীন বাংলার প্রথম সংস্কৃত কাব্যগ্রন্থ, এটা কিন্তু অনেকে পারে না, সুভাষিস রত্নকোষ, সুভাষিস রত্নকোষ। এটা হচ্ছে প্রাচীন বাংলার সংকলিত সর্বপ্রথম সংস্কৃত কাব্যগ্রন্থ। আর বাউল গানকে সাহিত্য হিসেবে অবহিত করা হয় তত্ত্ব সাহিত্য, মানে থিওরিটিক্যাল, মানুষের আধ্যাত্মিক যে থিওরিটিক্যাল, সেটা নিয়ে আলোচনা করা হয়। এরপর আসেন চর্যাপদ। আমরা সবাই জানি বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, কিন্তু সর্বজন যে স্বীকৃত বাংলা সাহিত্যের আদি নিদর্শন কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ঠিক আছে। পরীক্ষার হলে যদি লেখা থাকে সর্বজন স্বীকৃত বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা, যে চর্যাপদ না থাকে, তাহলে অ্যান্সার হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে চর্যাপদ অর্থটা কি? চর্যাপদ মানে হচ্ছে জীবন যাপনের যে পদ্ধতি, সেটাকে বলা হইতেছে চর্যা। ঠিক আছে। চর্যা থেকে বর্তমানে চর্চা শব্দটির উৎপত্তি হয়। পদ মানে হইতেছে চরণ, বা যেটাকে নামের পরে লেখা থাকতো পা। ঠিক আছে। তাহলে চর্যাপদ অর্থটা দাঁড়াইতেছে কি, জীবন যাপনের যে পদ্ধতি বা আচরণ, যে কবিতায় বা লেখা হয়, সেটাকে বলা হয় চর্যাপদ। চর্যাপদের একটা মূল অর্থ আছে, সব থেকে ফেমাস কোটেশন, কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়, এটা আসে অনেক সময়। তারপর চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যা, চর্য, বিনয়চয়। আর চর্যাপদকে সংক্ষেপে বলা হয় বদ্য গান ও দোহা। ঠিক আছে। আর চর্যাপদ বেসিক্যালি কিন্তু কবিতার বা গানের সংকলন। আর চর্যাপদ রচনা করছেন কারা? বৌদ্ধ সহজিয়াগণ বা সিদ্ধাচার্যগণ। তারপরে চর্যাপদ কোন ধর্ম নিয়ে হয়েছে? বৌদ্ধ ধর্ম। তারপর চর্যাপদ পাল রাজাদের আমলে রচিত হয়েছে। চর্যাপদে কারা পৃষ্ঠপোষকতা করছেন? পাল রাজারা। আচ্ছা, চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে 1895-তে। আবিষ্কারক কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কোথায় আবিষ্কার করা হয়েছিল? নেপালের রাজ দরবারের গ্রন্থশালা বা নেপালের যে রয়্যাল লাইব্রেরি আছে, সেখান থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, মানে 1314 বঙ্গাব্দে। আর চর্যাপদ প্রকাশিত হয় 1916 সালে, 1326 বঙ্গাব্দে। ঠিক আছে। এটা প্রকাশ যে করে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, আমাদের যে হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন, তার হাজারো বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা এই নামে প্রকাশ পায় উনি। ঠিক আছে। তারপরে চর্যাপদের কবির সংখ্যা বা পদকর্তা হইতেছে 23 জন, অনেকে আবার 24 জনও বলে। ঠিক আছে, কারণ একটা পদ কি ভাঙ্গা পাওয়া গেছে, তাই না? সুকুমার সেনের মতে 24 জন, এটা মাথায় রাখবেন। সুকুমার সেন বলছে 24টা, আর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে 23টা। চর্যাপদের পদ সংখ্যা 50টা, আবার অনেকে 51টা বলছে। তাহলে 50টা কে বলছে? শহীদুল্লাহ বলছে 50টা, সুকুমার সেন বলছে 51টা। চর্যাপদে কয়টা পদ আবিষ্কার হয়েছে? 46.5টা। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। চর্যাপদের ভাষা কি? সান্ধ্য ভাষা। তারপর চর্যাপদের টিকার মাধ্যমে ব্যাখ্যা করছেন, এই প্রশ্নটা কিন্তু আসে, কে টিকার মাধ্যমে ব্যাখ্যা করছেন? মুনি দত্ত। চর্যাপদের আদি কবি হইতেছে লুইপা। সব থেকে বেশি পদ রচনা করছেন কান্নপা, 13টা। আর এরপরে রচনা করছেন 8টা, ভূষকোপা। আর যেই পদটা অর্ধেক পাওয়া গেছে, সেটা হইতেছে 23 নাম্বার পদ, সেটা লেখছে হইতেছে ভূষকোপা। আর নিজেকে বাঙালি বলে পরিচয় দাবি করছে চর্যাপদের মধ্যে একজন, সে হইতেছে ভূষকোপা। আর চর্যাপদের একজন ব্যক্তি যার কোনো পদ পাওয়া যায় না, সে হইতেছে তন্ত্রীপা। ঠিক আছে। তারপর চর্যাপদের যে শ্রেষ্ঠ কবি, সেটা বলা হয় শবরপা। আর নারী কবি ছিল হইতেছে কুক্কুরিপা। চর্যাপদের আদি কবি তো বললাম শবরপা, ডক্টর শহীদুল্লাহর মতে। আর ইংরেজি অনুবাদক, চর্যাপদের ইংরেজি অনুবাদ করছে, এটাও মাঝে মধ্যে আসতে দেখা যায়, হাসনা জসিমউদ্দিন মদুদ।
চর্যাপদের ইংরেজিতে যে অনুবাদ করা হয়েছিল সেটার নাম কি ছিল? মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। আর চর্যাপদের উপর রচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা গবেষণামূলক গ্রন্থ আছে, সেটাকে বলা হয় বুদ্ধিস্ট মিস্টিক সং। তারপরে চর্যাপদের ভাষা যে বাংলা, এটা সর্বপ্রথম প্রমাণ করছে একজন ব্যক্তি, সে হইতেছে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। তারপরে চর্যাপদের যে ধর্ম, এটা নিয়ে আলোচনা করছে শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর চর্যাপদের প্রথম পদটা ছিল লুইপা। সে বলছিল কা আ তরু পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। এটা আসে মাঝে মধ্যে, অনেক সময় দেখা যায়। তারপর আরেকটা আসে আপনা মাংসে হরিণা বরি। এই পদটা রচয়িতা করছে হচ্ছে ভূষকুপা। ঠিক আছে। আর এই যে লাইনটা আমি বললাম, আপনা মাংসে হরিণা বরি, মানে হরিণের মাংসকে ভোজন করেছে, এটা আর কি বুঝাইছে। আচ্ছা, তাহলে চর্যাপদ থেকে যে কয়টা আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এই কয়টাই চর্যাপদের জন্য একদম পারফেক্ট। তারপরে মধ্যযুগ, মধ্যযুগে আসেন। মধ্যযুগের যে সাহিত্য ছিল তার মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, কবি গান, পুঁথি সাহিত্য, অনুবাদ সাহিত্য, মর্সিয়া সাহিত্য, এগুলা। আর মধ্যযুগে সব থেকে বেশি জনপ্রিয় বা সমৃদ্ধ হয়েছে বৈষ্ণব পদাবলী। ঠিক আছে, কারণ বৈষ্ণব পদাবলী অনেক ভাইয়া অবদান একটু আছে। কথা ছিল। হ্যাঁ, বলেন। ভাইয়া ওই যে বলেছিলেন না যে আপনা মাংস হরিণা বৈরী, এটার অর্থটা তো এটা ছিল না যে হরিণের মাংস হরিণের জন্য বিপজ্জনক? জি, কিন্তু আমি এটাকে এইভাবে মনে রাখার জন্য বলছি যে হরিণের মাংস ভোজন করছে ভূষকবা। দেখেন, ভোজন, ঠিক আছে, হরিণের মাংস তো ভোজন করছে, তাই না? এ ভোজনের ভো আর ভূষকোপার ভূ, মনে রাখার জন্য সুবিধা আছে। ঠিক আছে, আমি কিন্তু টেকনিকটা বলে দিছি মনে রাখার সুবিধার্থে। আপনি এটা মনে রাখতে পারেন, হরিণের মাংসকে ভোজন করছে কে? ভূষকোপা। তাহলে দুইটা মনে রাখতে সুবিধা হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছে। ওকে। তারপরে মধ্যযুগে সব থেকে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা বা সব থেকে যারা বেশি ভূমিকা পালন করছে তারা হইতেছে পাঠান যে সুলতানরা আছে তারা। আর ধর্ম যারা প্রচারক ছিল তাদের মধ্যে সব থেকে আলোচিত ছিল শ্রী চৈতন্যদেব। আর বাংলা সাহিত্যের বা জীবনী সাহিত্যের সূচনা হয়েছে এই শ্রী চৈতন্য দেবের, মানে আর কি জীবনটাকে রচনার মধ্য দিয়েই শুরু হয়েছে। আর জীবনী সাহিত্যের নাম, বাংলার প্রথম যে জীবনী সাহিত্য সেটা বলা হয় চৈতন্য ভগবত। তারপর বাংলার প্রথম জীবনী যে সাহিত্য চৈতন্য ভগবতের রচয়িতা ছিল কে? বৃন্দাবন দাস। ঠিক আছে, চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিতা হইতেছে কৃষ্ণ দাস কবিরাজ। তারপরে করচা। করচা কি? শ্রী চৈতন্য যে দেব ছিল তার যে জীবনী গ্রন্থ সেটাকে বলা হয় করচা। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম হইতেছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ঠিক আছে, সন্দর্ভ। তারপরে বাংলা সাহিত্যের মধ্যযুগের যে প্রাচীনতম নিদর্শন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা রচনা করছেন বরু চণ্ডীদাস। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার করছেন বসন্তরাজ রঞ্জন রায় আহ দিবল্লভ। তারপরে বাংলা সাহিত্যের এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা আবিষ্কার করা হয়েছে একটা জায়গা থেকে, সেটার নাম হইতেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা কাকিল্লা গ্রাম। ঠিক আছে, একটা গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছিল। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা প্রকাশ পায় বসন্ত রঞ্জন রায় দিবল্লভের যে সম্পাদনা ছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ, সেখান থেকে 1916 সালে বের হয়েছে এটা। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 13টা খণ্ড আছে। আর বাংলা ভাষায় যে বৈষ্ণব পদাবলী আছে তার আদি রচয়িতা তাকে বলা হয় বরুচণ্ডী দাস। কিন্তু আবার আরেকটা কথা আছে, বৈষ্ণব যে পদাবলী, সে বৈষ্ণব পদাবলীর আবার আদি রচয়িতা হইতেছে মিথিলার কবি বিদ্যাপতি। দুটার মধ্যে কিন্তু কনফিউশন লাগে। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলী আদি রচয়িতা বরুচণ্ডী দাস, কিন্তু বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হলেন মিথিলার কবি বিদ্যাপতি। একটা বাংলা ভাষা আছে, একটা বাংলা ভাষা কথাটা নাই। দুইটা যদি একটা না থাকে তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপর আসেন অন্ধকার যুগ। যে অন্ধকার যুগটা আমরা সালটা বলেই ফেলছি 150 বছর, তাই না? 1201 থেকে 1350। এই শাসন আমলটা আসলে কি, কার শাসন আমল ছিল? তুর্কি শাসন আমল। এই অন্ধকার, এই যে জগৎটা বা এই যুগটাতে দুইটা গ্রন্থ পাওয়া যায়।
আচ্ছা, এর মধ্যে কি রামাই পণ্ডিত সে রচনা করে গেছিল শূন্য পুরাণ, আর হলায়ুদ মিত্র সে একটা রচনা করে গেছে শেখ শুভদয়া। ঠিক আছে, তারপরে আরেকটা আসে যে নিরঞ্জনের উষা কোন যুগের নিদর্শন, এটা কিন্তু অনেক সময় প্রায় কোশ্চেনে আমি আসতে দেখছি, সেটা হইতেছে অন্ধকার যুগের নিদর্শন। ঠিক আছে, তারপরে এখানে এই যে নিরঞ্জনের উষা, এখানে কোন ধর্মকে নিয়ে কাহিনী করা হয়েছে? হিন্দু ধর্ম। তারপর শূন্য পুরাণ গ্রন্থের মূল বিষয় কি? বৌদ্ধ ধর্মের যে তত্ত্ব আছে সেটা নিয়ে কাব্য গ্রন্থ করা হয়েছে। তারপর শেখ শুভদয়া, এটা হইতেছে মহাত্ম, পীর মহাত্ম যেগুলো আছে এই ব্যঞ্জক বিষয়। এরপরে চম্পকাব্য। চম্পকাব্য জিনিসটা কি? গদ্য আর পদ্য যে মিলায়া যেটাকে বলা হয় সেটাকে বলা হয় চম্পকাব্য। শূন্য পুরাণ, শেখ শুভদয়া এগুলা কিন্তু চম্পকাব্যের উদাহরণ, তাই না? তারপরে হইতেছে মিথিলার কবি যে বিদ্যাপতি ছিল, ওনার একটা ইয়ে ছিল, জীবনী কাব্য ছিল কীর্তিলতা, এটাও কিন্তু চম্পকাব্যের অনেক সুন্দর একটা উদাহরণ। এরপরে আসেন, যদি আমরা আলোচনায় যাই পরের ইয়াতে, বৈষ্ণব পদাবলী। পদ মানে তো আমরা বুঝলামই, বা পদে পদা মানে আর কি কোনো দেব দেবীর আর কি কি তাদের যে আরাধনা বা তাদেরকে যে প্রশংসা, ঠিক আছে, পঞ্চমুখ যে রচনা সেটাকে বলা পদাবলী। তাহলে পদাবলীর প্রথম রচয়িতা হইতেছে বিদ্যাপতি। একটু আগে আমরা তার নাম সম্পর্কে জেনে আসি, তিনি কি মিথিলার কবি, তাই না? তারপরে বাংলা ভাষার এই পদাবলীর প্রথম রচয়িতা কিন্তু গুরুচণ্ডী দাস। তারপরে সংস্কৃত ভাষায় প্রথম পদাবলীর যে রচয়িতা সেটা হইতেছে কবি জয়দেব। এখন পরীক্ষার প্রশ্নে কোনো ভাষার উল্লেখ না করে যদি বলে যে পদাবলী প্রথম রচয়িতা কে, তাহলে কিন্তু অ্যান্সার দিবেন বিদ্যাপতি। কারণ তিনি সংস্কৃত বাংলা ভাষার আগেই ব্রজবুলি ভাষায় সর্বপ্রথম পদ রচনা করে গেছেন। তারপর বৈষ্ণব সাহিত্য কি? রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে রচিত হয়েছে। তারপর বৈষ্ণব পদাবলী সাহিত্য সূচনা কবে ঘটছে? চতুর্থ দশ শতকে। তারপর শাক্ত পদাবলী আছে। শাক্ত পদাবলীটা কি? যারা সিদ্ধ পুরুষ আছে তাদের যে সাধন সঙ্গীত আছে সেটাকে লেখা। তো এই শাক্ত পদাবলীর যে বিখ্যাত কবি সে ছিল রামপ্রসাদ সেন। তারপরে কবি রঞ্জন, এটার উপাধি হইতেছে রামপ্রসাদ সেনের। তারপর বাংলা গানের ঠুংরি ধারার জনক, এই ঠুংরি ঠুংরি, এটা আমি এক জায়গায় একটা কোশ্চেনে পাইছিলাম, বাংলা গানের ঠুংরি ধারার জনক অতুল প্রসাদ সেন। ঠিক আছে, তারপর বাংলা গীতি কবিতার জনককে বিহারী লাল চক্রবর্তী। তারপর বৈষ্ণব পদাবলী যে সাহিত্যের চতুষ্টয়, মানে চারজন বৈষ্ণব পদাবলীর চারজনকে বলা হয় চতুষ্টয়। এরা কে কে ছিল? বিদ্যাপতি ছিল, চণ্ডীদাস ছিল, জ্ঞানদাস ছিল, গোবিন্দ দাস ছিল। আর বৈষ্ণব পদাবলী সাহিত্যের যে প্রথম মুসলিম সাহিত্যে যে মুসলিম কবিগুলান ছিল, আলাওয়াল ছিল, সৈয়দ সুলতান ছিল, শেখ ফয়জুল্লাহ ছিল। ঠিক আছে, আর ব্রজবুলি ভাষাটা কি? এটা এক প্রকার কৃত্রিম ভাষা। ঠিক আছে, মিথিলার কবি এটা উদ্ভব করছে বলে তার নামে আর কি এটা বলা হয় যে ব্রজবুলি, একমাত্র উনি বেশি ব্যবহার করতেন। এরপর আসেন, যদি আমরা আলোচনা করি যে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যটা কি? মঙ্গল মানে কি? আমরা তো বুঝি মঙ্গল মানে হইতেছে কারো ভালো চাওয়া, তাই না? যদি সেটা আজকালকার সমাজে এখন কেউ কারো ভালো চায় না। আচ্ছা, মঙ্গল কাব্য হইতেছে এক ধরনের ধর্ম বিষয়ক আখ্যান বা উপাখ্যান বলা হয়। যে কাব্যে কি বিভিন্ন যে দেব দেবীর বা আরাধনা বা মহাত্মা কীর্তন করা হয়েছে, বা যে কাব্যটা রচনা করলে, পাঠ করলে, শ্রবণ করলে মানে আর কি কি হয়, মঙ্গল হয়, ভালো হয়, তাকে বলা হয় মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের আরেক নাম হইতেছে পদ্মপুরাণ। এ পদ্মপুরাণ লিখে গেছে কি? নারায়ণ দেব। তারপর মঙ্গল কাব্যের রচনার সময়কাল পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতকের শেষ অবধি। তারপর মঙ্গল কাব্যের মূল বিষয়টা ছিল হিন্দু ধর্মে যে দেব দেবীর আছে না তাদের গুণগান করা। স্ত্রী দেব দেবের প্রাধান্যই বেশি। মনসা দেবী আর চণ্ডী দেবী কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এখানে, হ্যাঁ। তারপরে মঙ্গল কাব্যের প্রধান শাখা ছিল তিনটা: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। আর একটা পূর্ণাঙ্গ মঙ্গল কাব্যের অংশ থাকে পাঁচটা। সর্বাপেক্ষা প্রাচীন মঙ্গল কাব্য হইতাছে মনসা মঙ্গল, সব থেকে আগের। ঠিক আছে, সর্বপ্রথম এই মনসা মঙ্গল কাব্য মুদ্রিত হয় মানে আর কি কবি কেতকা দাস ক্ষেমানন্দের কেতকা পুরাণ নামের একটা কাব্যগ্রন্থ থেকে। তারপরে সর্বাপেক্ষা জনপ্রিয় যে মঙ্গল মনসা মঙ্গল যে কাহিনীটা সেটা হইতেছে কি? চাঁদ সদাগরের বিদ্রোহ আর কি বেহুলার সতীত্বের কাহিনী, তাই না? মনসা মঙ্গল কাব্যের উল্লেখযোগ্য চরিত্র কে কে ছিল? মনসা দেবী, চাঁদ সদাগর, বেহুলা লক্ষিন্দর। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত।
তারপরে কবি নারায়ণ দেবের মনসা মঙ্গল কাব্যের নাম আছে হয়তো পদ্মপুরাণ। কবি বিজয় গুপ্তের তার রচিত কাব্যগ্রন্থের নাম দিয়েছে পদ্মপুরাণ, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস ছোট্ট করে নোটের মতো আমি যদি বলি, পদ্মপুরাণ নামে কবি নারায়ণ দেব আর কবি বিজয় গুপ্ত দুইজনেরই কিন্তু মঙ্গল কাব্য আছে পদ্মপুরাণ নামে। তবে এর মাঝে বিজয় গুপ্তের যে পদ্মপুরাণ সেটা সব থেকে বেশি জনপ্রিয় ছিল। তারপর মনসা বিজয় মঙ্গল কাব্যের রচয়িতা হইতেছে বিপ্রদাস পিপিলাই। তারপর মনসা মঙ্গল কাব্যের বা মনসা মঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে খ্যাতি ছিল দ্বিজ বংশীদাস। তারপরে এই যে চণ্ডীমঙ্গল কাব্যের এটার আদি কবির নাম হইতেছে মানিক দত্ত। চণ্ডীমঙ্গল যে কাব্য ধারার শ্রেষ্ঠ কবি হইতেছে মুকুন্দরাম চক্রবর্তী। আর মুকুন্দরাম কার সভাসদ ছিল? মেদিনীপুর জেলার জমিদার রঘুনাথ এর ছিল, হ্যাঁ। তারপর মুকুন্দরামকে কবি কঙ্কন যে উপাধি দিছে কে? শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য রচনার জন্য মানে আর কি উপাধি দিছে জমিদার রঘুনাথ। তারপর অষ্টাদশ শতকের মধ্যযুগের যে শ্রেষ্ঠ কবি সে হইতেছে ভারতচন্দ্র রায় গুণাকার। ঠিক আছে, ভারতচন্দ্র রায়কে গুণাকার উপাধি দেয় নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। রায় গুণাকার মৃত্যুবরণ করে হইতেছে 1760 সালে। আর তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু কি যুগ সন্ধিক্ষণের শুরু হয়। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। শুরু হয়েছে ভারতচন্দ্র রায় গুণাকারের মৃত্যুর মধ্য দিয়ে, কিন্তু যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। তারপর ভারতচন্দ্র কার সভাকবি ছিল? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। আচ্ছা, ভারতচন্দ্র রায়গুণাকারের যে মঙ্গল কাব্য তার নাম হইতেছে অন্নদা মঙ্গল। ভারতচন্দ্র রায়গুণাকারের জন্মস্থান পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। তারপরে ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যের প্রধান কাহিনী হইতেছে দুইটা, একটা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আর একটা লাউ সেনের কাহিনী। তারপর হাকন্দ পুরাণ হইতেছে ময়ূর ভট্ট এর কাব্যগ্রন্থ। নিরঞ্জন মঙ্গল কাব্যগ্রন্থের নাম কার কাব্যগ্রন্থ ছিল? শ্যাম পণ্ডিতের। তারপরে শ্রী চৈতন্য যুগ হইতেছে 1501 থেকে 1600, যেটা আমরা একটু আগে বলছিলাম। সর্বপ্রথম অবক্ষয়ের যুগ হইতে 1760 থেকে 1860, আর যুগ সন্ধিক্ষণ 1760 থেকে 1860, তাই না? তারপর বাংলা সাহিত্যের যে যুগ সন্ধিক্ষণের যে কবি তাকে বলা হইতেছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে গীত গোবিন্দম কাব্যগ্রন্থের রচয়িতা হইতেছে জয়দেব। তারপর চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের যে শেষ কবি তাকে আমরা তো চিনলামই, ভারতচন্দ্র রায় গুণাকার। আর পৃথিবীতে জাত মহাকাব্য আছে হচ্ছে চারটা: রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডেসি। রামায়ণ মহাভারত সংস্কৃত ভাষায় রচিত। ইলিয়াড আর ওডেসি হইতেছে গ্রিক ভাষায় রচিত। রামায়ণের যে আদি বা মূল রচয়িতা সে হইতেছে কবি বাল্মীকি। এটা মনে রাখবেন কিভাবে? যে চারদিকে রাম রাম করে বলা বলি শুরু হওয়ার ফলে কি বাল্মীকি রামায়ণ লেখা শুরু করে, মনে রামায়ণ রচনা করে বাল্মীকি আর কি। তারপরে বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে? কৃত্তিবাস ওঝা। তারপর বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। মহাভারতের আদি মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। আর বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদ করেন গোবিন্দ পরমেশ্বর। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। পরাগলি যে মহাভারত খ্যাত মহাভারতের অনুবাদক হইতেছে গোবিন্দ পরমেশ্বর। আর গোবিন্দ পরমেশ্বর কর্তৃক মহাভারতের অপর নাম হইতেছে পাণ্ডব কথা ভারত পাঁচালী। তারপরে ছুটিখানি মহাভারত যেটা আছে সেটার অনুবাদ করে হইতেছে শ্রীকর নন্দী। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে বিখ্যাত শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। তারপর গিয়াসউদ্দিন আজম শাহের যে পৃষ্ঠপোষকতায় শাহ মুহাম্মদ শগীর লিখে গেছিলেন হইতেছে ইউসুফ জলেখা। তারপরে কবি জৈনুদ্দিন এই কার সভাকবি ছিলেন? গৌড়ের সুলতান যে ইউসুফ শাহ। তারপর ছুটি খানের সভাকবি ছিলেন হইতে শ্রীকর নন্দী। আর আলাওয়াল পদ্মাবতী রচনা করছেন কোরেশ্রী মাগন ঠাকুরের অনুরোধে। আর কবি হাফেজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন হইতেছে গিয়াসউদ্দিন আজম শাহ। এটা হইতেছে আপনার মঙ্গল কাব্যের আলোচনা। আর লোক সাহিত্য, এবার আসেন আমরা যদি লোক সাহিত্যকে একটু আলোচনা করি। লোকের মুখে যে প্রচলিত কাহিনী। আচ্ছা, তারপরে লোক সাহিত্যের যে প্রাচীনতম সৃষ্টি
এটা হইতেছে ছড়া। এরপরে গীতিকা বলতে আমরা কি বুঝবো? এক ধরনের যে আখ্যানমূলক লোকগীতি, ব্যালাড বলা হয় যেটাকে ইংলিশে। বাংলা ভাষা, বাংলায় প্রধানত তিন ধরনের লোকগীতি আছে: ময়মনসিংহ গীতিকা, নাথ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। ময়মনসিংহ গীতিকা বলতে আমরা কি বুঝি? বৃহত্তর যে ময়মনসিংহ ভাটি অঞ্চলের যে গীতিকা, সেটাই বলা ময়মনসিংহ গীতিকা। আর ময়মনসিংহ গীতিকা সংকলন আর সম্পাদনা করছেন হইতেছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। আর ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা সর্বপ্রথম 1923 সালে পাবলিশ হয়। আর এই ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টা ভাষায় অনূদিত হয়েছে বা বঙ্গানুবাদ করা হয়েছে। ময়মনসিংহ গীতিকার মধ্যে উল্লেখযোগ্য গীতিগুলো মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা। তারপর মহাশয় গীতিকার অন্যতম শ্রেষ্ঠ গীতিকা মহুয়া পালা। মহুয়া পালার রচয়িতা দিস কানাই। দেওয়ানা মদিনার রচয়িতা মনসুর বয়াতি। নাথ গীতিকা হইতেছে স্যার জর্জ গিয়ারসনের যে রংপুর অঞ্চলে যে মুসলমানদের কৃষকদের কাছে যে গীতিকাটা সংগ্রহ করেন, সেটার নাম দিছিলেন উনি মানিকচন্দ্র রাজার গান নামে প্রকাশ করেন। সেটাই কি নাথ গীতিকা নামে পরিচিত। তারপর পূর্ববঙ্গ গীতিকা বৃহত্তর নোয়াখালী চট্টগ্রাম অঞ্চল থেকে ডক্টর দীনেশ চন্দ্র কি করছে? সংগ্রহ করছে। সেটার নাম দিয়েছেন উনি পূর্ববঙ্গ গীতিকা। আর হারামণি হইতেছে প্রাচীন লোকগীতি সংকলন। মনসুর উদ্দিন ছিলেন এর সম্পাদক। এরপর আসেন রোমান্টিক প্রণয়োপাখ্যান যেটাকে বলা হয়। আর বাংলা সাহিত্যে এই যে রোমান্টিক প্রণয়োপাখ্যানের সূচনা করছেন কিন্তু একজন ব্যক্তি, শাহ মোহাম্মদ সগীর। তারপর ইউসুফ জুলেখা হইতে শাহ মোহাম্মদ সগীরের লেখা। প্রথম মুসলিম কবি ছিল শাহ মোহাম্মদ সগীর। তারপর মধ্যযুগের সাহিত্যের শ্রেষ্ঠ মুসলিম কবি হইতেছে আলাওয়াল। মধ্যযুগে ফরাসি ভাষা থেকে অনুবাদ করা হয়েছিল যেগুলো ইউসুফ জুলেখা, লাইলি মজনু, গুলে বকাওয়ালি, সয়ফুল মুলক বদিউজ্জামান। তারপর মধ্যযুগে যে হিন্দি ভাষা থেকে অনুদিত যে পুনর্বাখ্যান গুলো ছিল পদ্মাবতী, সতী ময়না, লোর চন্দ্রানী, মধুমালতী। তারপরে গুলে বকাওয়ালি রচনা করছেন নওয়াজ আলী খান। তারপরে গুলে বকাওয়ালি অন্য কোন রবি রচনা করছেন? মোহাম্মদ মুকিম। সয়ফুল মুলক বদিউজ্জামান, এটা রচনা করছেন আলাওয়াল। হপ্ত পয়কর, এটাও আলাওয়ালের লেখা। লাইলি মজনু রচনা করেন দৌলতউদ্দিন বাহরাম খান। তারপর চন্দ্রাবতী কাব্যগ্রন্থের রচয়িতা করেছে মাগুন ঠাকুর। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা করছে হইতেছে আলাওয়াল। ঠিক আছে, পদ্মাবতী হইতেছে ঐতিহাসিক প্রণয়োপাখ্যান কাব্য। তারপর সতী ময়না, লরু চন্দ্রানী কাব্যগ্রন্থ রচয়িতা কে ছিল? দৌলত কাজী। ঠিক আছে, এগুলা হইতেছে আপনার রোমান্টিক প্রণয়োপাখ্যান। আর মর্সিয়া সাহিত্য কি? মর্সিয়া মানে হচ্ছে শোক গাথা, মানে কারবালার যুদ্ধের যে করুণ ইতিহাস, সেটা নিয়ে আর কি লেখা হয়েছিল মর্সিয়া সাহিত্য। মর্সিয়ার প্রথম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। আর ওনার কাব্যের নাম ছিল জয়নবের চৌতিসা। ঠিক আছে, তারপর জঙ্গনামা ছিল। জঙ্গনামা হইতে যুদ্ধ কাব্য, মুসলিমদের যে বীরত্ব গাথা যে কাহিনী, সেটা নিয়ে রচয়িত হয়েছিল। জঙ্গনামার লেখক ছিল ফকির গরিবুল্লাহ। আর আমির হামজা, এটা হইতেছে ফকির গরিবুল্লাহর জঙ্গনামা শ্রেণী আর কি কাব্য ছিল। তারপরে পুঁথি সাহিত্য মধ্যে ছিল হচ্ছে শায়ের ছিল, কবিওয়ালা ছিল। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ছিল ফকির গরিবুল্লাহ। প্রথম সার্থক জনপ্রিয় কবি ছিল পুঁথি সাহিত্যের ফকির গরিবুল্লাহ। তারপরে হইতেছে আমির হামজা রচনার মধ্য দিয়ে পুঁথি সাহিত্যের কিন্তু সূত্রপাত ঘটছে। তারপর কবিওয়ালা ছিল, কবিওয়ালার কবিগানের যে আদি গুরু সেটা ছিল হইতেছে গোজলাগুই। তারপরে কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে খ্যাতি অর্জন করছে ভাবানী বেনে। তারপর বাংলা টম্পা গানের জনক নিধু বাবু। টম্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত হয় বাংলার গীতি কবিতা। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা, এটা রচয়িতা করছে নিধি বাবু, যার অর্জের নাম ছিল হইতেছে রামনিধি গুপ্ত। তারপর বাংলা গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী। ঠিক আছে, তারপর নাথ সম্প্রদায়ের যে কাহিনী অবলম্বনে গঠিত হয়েছে নাথ সাহিত্য। নাচ সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য কবি ছিল শেখ ফয়জুল্লাহ, ভীমসেন রায়, শ্যামাদাস সেন, গোরক্ষ বিজয়। শেখ ফয়জুল্লাহ লেখছে, এটা নাথ ধর্ম নিয়ে লেখা। তারপর ইয়ং বেল নিয়ে তো আলোচনা করলাম। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠা হয়েছে, বাংলা বিভাগ চালু হয় 1801-এ। তারপরে হইতেছে বাংলা গদ্য বিকাশ সবথেকে বেশি অবদান রাখছে ফোর্ট উইলিয়াম কলেজে। ঠিক আছে, 19 শতকের এই সময়টাতে প্রতিষ্ঠা করছেন লর্ড ওয়েলসি। আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় 1854 সালে। আর বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন ব্রিটিশ পাদ্রী উইলিয়াম কেরি। তাহলে আপাতত পক্ষে আপনাদের যতটুকু আলোচনা করলাম, এটা হইতেছে বাংলার মানে আর কি কি বলবো, যে একেবারে শুরু থেকে সূচনা লগ্ন থেকে আলোচনা। সাহিত্যের যুগ বিভাগ থেকে শুরু করে চর্যাপদ মানে আদি যুগের, মধ্যযুগ নিয়ে আলোচনা করলাম, অন্ধকার যুগ, বৈষ্ণব পদাবলী,
তারপরে মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করলাম, লোক সাহিত্য, রোমান্টিক পুনর্বাখ্যান, আরকান রাজসভা নিয়ে আলোচনা করলাম, মোর্সে সাহিত্য, পুঁথি সাহিত্য, কবিওয়ালা, নাট সাহিত্য, ইয়ং বেল, ফোর্ট উইলিয়াম কলেজ। তো এটাই ছিল মানে আর কি আমার আলোচনার বিষয়বস্তু, বাংলা সাহিত্য। আমি আপনাদেরকে চেষ্টা করছি একেবারে জিস্ট যতটুকু আলোচনা, যতটুকু পড়লে মানে আর কি বাংলা সাহিত্যের আপনার যে 15 মার্কস আছে সেটা ছুটে যাবে না। হ্যাঁ, আমি বলবো না যে আপনি 15-তে 15 পাবেন, যতটুকু মনে রাখবেন তার উপর ডিপেন্ড হবে। অন্তত পক্ষে যা আলোচনা করছি 10, 12 এরকম আপনি নাম্বার পাবেন। এটা কিন্তু কম না, 10-12 আপনি যদি নাম্বার ক্যারি করতে পারেন এটা কিন্তু হিউজ নাম্বার আপনার জন্য। ঠিক আছে, আরো আছে। আমরা তো আর সামনে উক্তিগুলা দেখি নাই বা ইয়াগুলা দেখি নাই, কিন্তু যতটুকু আমরা দেখছি আধুনিক যুগের আগ পর্যন্ত, এখান থেকে মোটামুটি অনেক কয়েকটা কোশ্চেন আপনার কমন পাবেন। তো আপাতত পক্ষে আমার আলোচনা শেষ, এবার আপনারা আপনাদের কথা বলতে পারেন। মাইক অন করে আপনারা আপনাদের যদি কোনো কথা বলার থাকে বলতে পারেন, না হলে মিটিং এর টাইম কিন্তু শেষ হয়ে যাবে। সোহান ভাই, থ্যাংক ইউ। মানে ক্লাসটা অনেক ভালো হয়েছে ফার্স্ট অফ অল। আর আমরা যেহেতু স্ক্রিনে দিতে পারিনি, কিন্তু যারা মনোযোগ দিয়ে শুনছে আসলে এই জিনিসটা ভালো হয়েছে আর কি। হ্যাঁ, স্ক্রিনে দিলে আর নেক্সট টাইম আমরা আসলে চেষ্টা করবো স্ক্রিনে দেওয়ার জন্য, যেহেতু অফিসে আছি সবাই, এই জন্য ওইভাবে স্ক্রিনে দিতে পারিনি। ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের প্ল্যান আছে, সবাই অ্যাক্টিভ থাকলে আমরাও ওইভাবে আমরা প্ল্যান চেঞ্জ করবো। আর দেখি রাতে একটা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা আছে। গ্রুপে মনে হয় এখন পার্টিসিপেন্ট নাই তেমন। আমি যতটুকু গ্রুপে দিছি মানে অ্যানাউন্স আর কি মানে আর কি প্রিপারেশন ব্যতীত আমি ক্লাসটা দিছি। হ্যাঁ, কারণ সেটাই যেহেতু সেটাই। আমাদের অফিস আওয়ার চলতেছে এখন, অফিস আওয়ারের টাইমে আর এইটাই কি এইটাই। ক্লাসটা দেওয়া ছিল। হুম হুম। চেষ্টা করছি আমি এইটাই যতটুকু বললাম, সম্ভব কেউ মানে যদি আর কি রিসেন্ট এক্সাম বা কোশ্চেন থেকে, বাংলা কেউ কেউ সাহিত্য যদি থেকে যতটুকু কোশ্চেন আসে হুম, তার কেউ যদি আলোচনা করব। মনোযোগ সহকারে শুনে, কেউ যদি কোনো মনোযোগ সহকারে শুনে তাহলে সে বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমি মনে করি। ওকে। আর কার কার কথা থাকলে বলে দেন। আর দেখি আমাদের ক্লাস গ্রুপে অ্যানাউন্স করে দিব। জি, আসসালামু আর কি হবে আলাইকুম। সেটা, আর কার আলহামদুলিল্লাহ, কথা থাকলে ক্লাসটা বলবেন মিটিং। এক কথায় যে মানে অনেক ভালো হয়েছে। আপনি পড়াইছেন, এটা যদি আমরা আরেকবার রিভিশন দিয়ে ফেলি তাহলে হচ্ছে আমাদের মাথায় শোনার পরে যদি পড়ে ফেলি মাথায় আরো সুন্দরভাবে গেঁথে যাবে। যাক, ধন্যবাদ, আপনার ক্লাসে উপস্থিত হয়েছেন, এটা অনেক খুশি বই হলাম। থেকে আপু এই পয়েন্ট গুলো পড়বেন। জি, হ্যাঁ, আর সাদিয়া আপু কিছু বলবেন? না ভাইয়া, এখন কিছু বলবো না, আমি ক্লাসে আছি। জি। আমি ক্লাসে আছি, এখন কিছু বলবো না। ক্লাসটা ভালো হয়েছে আপনাদের। ওকে, ঠিক আছে, তাহলে সবাই তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।